This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, আর কবিতার নাম হেমর দুর্ভাগা দেশ। 1910 সালের 4 জুলাই এই লেখাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ, বিলত ফেরত বিশ্বকবি। তিনি কেন লিখেছিলেন জানেন? অদ্ভুত কারণ। পুরীর জগন্নাথ মন্দিরে বিশ্বকবিকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ব্রাহ্ম ছিলেন, আর তারও আগে ওই ঠাকুররা পিরালি ব্রাহ্মণ ছিলেন। সম্ভবত সেটাই কারণ, হয়তো সেই অপমানের আক্ষেপ থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই অমর কবিতাটা লেখা, যা গীতাঞ্জলিতে ঠাঁই পায় এবং কালক্রমে, খেয়াল করে দেখুন, সেই গীতাঞ্জলি ভারতকে তার প্রথম নোবেল পুরস্কারটা এনে দেয়। ভারতবাসীকে প্রথম নোবেলের গর্ব দিয়েছেন যিনি, সেই রবি ঠাকুরের প্রবেশাধিকার ছিল না পুরীর জগন্নাথ মন্দিরে। তাহলে আমরা মধ্যবিত্তরা তাহলে আর কষ্ট পাবো কেন? আমরা বরং গর্ব অনুভব করতেই পারি, কারণ আমরাও তো, আমাদের ভাগ্যও তো একই রকম। আমরাও তো ওই বিশ্বকবির মতোই অবহেলিত, উপেক্ষিত। কেন বলছি? আরে এটা আলাদা করে বলার তো বিশেষ কিছু নেই। প্রতিপদে টের পাচ্ছেন, আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি। কিন্তু যদি সামগ্রিকভাবে দেখেন, আমরা মধ্যবিত্তরা দেশকে রাজস্ব যোগাচ্ছি, কিন্তু আমাদের ভালো মন্দের দিকে সরকার কতটা চোখ তুলে তাকাচ্ছে? ভ্রুক্ষেপই নেই। দেখুন, এভাবে সত্যিই চলতে পারে না। রবি ঠাকুর তো লিখে গেছেন, কাউকে অবহেলা করলে তার ফল ভোগ করতে হয়। এই দেশও যে মধ্যবিত্তকে অবহেলা করছে, দেশকেও কিন্তু তার ফল ভোগ করতে হবে। ইনফ্যাক্ট দেশও কিন্তু মধ্যবিত্তকে অবহেলার ফলটা ভোগ করতে শুরু করে দিয়েছে। নতুন বছর শুরু হয়ে গিয়েছে, আবার বাজেট পেশের দিন এগিয়ে আসছে। আবার টিভির পর্দায় চোখ রাখবেন দেশের মধ্যবিত্তরা। আশাই বাঁচিয়ে রাখে, কিন্তু আশা করার মতো কোনো ইঙ্গিত রয়েছে কি? আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রত্যাশায় মধ্যবিত্ত শ্রেণী। গত 1 দশকে আয়করের ঊর্ধ্বসীমা বাড়ায়নি কেন্দ্র, কিন্তু প্রতি অর্থবর্ষে কর আদায়ে নিত্য নতুন রেকর্ড হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রত্যক্ষ কর অপ্রত্যক্ষ করকে ছাপিয়ে গিয়েছে। তার মানে অর্থনীতির ভার বহনে আয়করদাতারা বড় ভূমিকা নিচ্ছেন। কিন্তু এই আয়করদাতাদের প্রতি কোনো সহানুভূতি গত 10 বছরে কোনো বাজেট প্রস্তাবেই নজরে আসেনি। উপরন্তু স্বাস্থ্য বিমায় সুরাহার জোরালো দাবি উঠলেও তাতে কর্ণপাতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। জিএসটি কাউন্সিলের পরের বৈঠকের বিবেচনার জন্য বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। পরের বৈঠকের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। স্বাস্থ্য বিমায় জিএসটি কমলে মধ্যবিত্তের খানিকটা সুরাহা হতো, কারণ আয়কর দেওয়ার পর রুগ্ন পারিবারিক বাজেটের ওপর খাড়ার ঘায়ের মতো নেমে আসে মেডিক্লেমের খরচা, হাসপাতালের বিল। তার ওপর খাদ্যপণ্যের দাম প্রতিদিন বেড়েই চলেছে। সন্তানদের লেখাপড়ার খরচ প্রতি বছর বাড়ছে। বিদ্যুতের মাশুল সহ অন্যান্য খরচ বাড়ছে। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, তার রাজস্ব যোগানের একটা অংশ আসছে দেশের পরিশ্রমী মধ্যবিত্ত শ্রেণীকে নিংড়ে। কিন্তু মধ্যবিত্তের রুগ্ন স্বাস্থ্য এবার অর্থনীতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। পরিসংখ্যান মন্ত্রকের তথ্য বলছে, মধ্যবিত্তের সঞ্চয়ে জোরালো নিম্নগতি দেখা দিয়েছে। ভোগ্যপণ্যের বিক্রিতে নিম্নগতি নজরে আসছে। গাড়ি বাইকের বিক্রিতেও ধীর গতি নজরে আসছে। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় মন্দা নাকি খরচে অনীহা? মধ্যবিত্ত কাদের বলে? মার্কিন গবেষকরা হিসেব দিয়েছেন, মাসে 25,000 টাকা আয়কারী পরিবারই মধ্যবিত্ত। সেই হিসেবে ভারতে মধ্যবিত্তের বর্তমান সংখ্যা মাত্র 10 কোটি। অর্থনীতির উন্নয়নে 45 কোটি মধ্যবিত্ত প্রয়োজন। তার মানে 143 কোটি জনসংখ্যার দেশ চলছে মাত্র 10 কোটি মানুষের কাঁধে ভর দিয়ে। পুরোটা না হলেও পরিস্থিতি অনেকটা তেমনই, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ওই কাঁধের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু ভোট ব্যাংকমুখী আর্থিক নীতি কি মধ্যবিত্তের স্বার্থ দেখবে? দেখুন, নির্মাণ শিল্প বা পরিকাঠামোর লগ্নিতে অনীহার যে একটা ইঙ্গিত রয়েছে, সেটা তো স্পষ্ট। যদি এই অর্থনৈতিক রিপোর্টগুলো দেখেন, পরিষ্কার বুঝতে পারবেন। ফ্ল্যাট, বাংলো, এইগুলো বিক্রি বিরাট রকম কমে গেছে, এটা হয়তো বলা যাচ্ছে না, কিন্তু আবার হটকেকের মতো বিক্রি হচ্ছে, সেটাও হচ্ছে না। তাই সিন্ডিকেটের উৎপাতের খবরটাও আমরা তেমন পাচ্ছি না। যত বেশি বিক্রি হবে, তত নতুন নতুন সব ফ্ল্যাট উঠবে, নতুন নতুন আবাসন তৈরি হবে।
আর যত আবাসন তৈরি হবে ততই ওই সিন্ডিকেটের উৎপাদ বাড়বে, আর তার বিভিন্ন খবর টবর আমরা আপনাদের দেবো। সব চেন সিস্টেমে চলে। এদিকের খবর উৎপাত নেই মানে পুরোটা শান্তি নিশ্চিন্ত, এরকম ভাবা যাবে না। কোথাও গিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তার মানে বুঝতে পারছেন। এইগুলো যখন নেই, যখন শান্তি দেখবেন, তখন বুঝবেন করদাতা মধ্যবিত্ত হাত টেনে খরচ করছে, তার হাতে খরচ করার মতো পয়সাই নেই, খরচ আর করবে কোত্থেকে। কিন্তু করের টাকায় খয়রাতিতে লাগাম নেই। দেখুন, একবার তাকিয়ে দেখুন কোনো জায়গায়, এই সরকারগুলো তো আমাদের টাকাতেই চলে, আমাদের করের টাকায়, খয়রাতিতে কোনো লাগাম আছে? সবাই তো বেহিসেবি ওই বড় লোকের বাউন্ডেলের ছেলের মতো ইচ্ছে মতো বিভিন্ন অনুদান খয়রাতি করে যাচ্ছে। আজকেই আম আদমি পার্টির ওই আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল তিনি কি ঘোষণা করেছেন জানেন? আপ ক্ষমতা এলে জলের বিল মুকুব করে দেওয়া হবে। এবার আপ সেই প্রথম থেকে আসার আগের থেকে এই মুকুব করব, ওই মুকুব করব, আসার আগে বলেছিল বিদ্যুতের বিল মুকুব করব, তারপর থেকে তো দেখলেন পরপর বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়েই চলেছে। এবার জলের বিল যদি মকুব হয় তাহলে মধ্যবিত্তের নিশ্চিতভাবেই খানিকটা সুরাহা হবে। কিন্তু ওই যে পুরোহিত আর গ্রন্থীদের ইতিমধ্যেই 18,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন, সেটা আসবে কোত্থেকে? তাতে কি সমাজের কিছু উপকার হবে? কিচ্ছু হবে না, বরং রাজকোষ ফাঁকা হবে আর ভোট ব্যাংক মজবুত হবে। এটাই দরকার। তো রাজনৈতিক নেতাদের কাছে এর বাইরে আর কোনো কিছুর কোনো মূল্য আছে নাকি? যার যত ভোট ব্যাংক মজবুত, তার চেয়ারের পায়া তত শক্ত। এবার তার উপর যদি ধরুন একটু কাটমানির কালচার টালচার থাকে, তাহলে তার কথাই নেই, সোনায় সোহাগা। আপনি তারা ফুলে ফেপে উঠবেন, এটা তো বোঝাই যাবে তখন। ওই পুরোহিত ভাতার মতোই বাকি ভাতাগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার, সুভদ্রা যোজনা, লাডলি বেহেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম, সব কটা মোটামুটি 3 বছর পার করে দিয়েছে। তাকিয়ে দেখুন, গরিব সেই গরিবই রয়েছে, যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। গরিব থেকে কেউ ওই আমদানিকৃত টাকায় বা খয়রাতিকৃত টাকায় মধ্যবিত্ত হয়ে যাননি। শুধু একটা জিনিস হয়েছে, ওই গরিবের কাজ করার আগ্রহটা খুব কমে গেছে, জানেন তো। বাড়িতে বসে হাতে টাকা পেলে যদি এইভাবে যদি যায় দিনগুলি, তাহলে যাক না, এইভাবেই লোকজন নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে গরম টাকা আসছে, শুধু ভোট দিতে যাওয়ার দিনটা একটু খাটনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেক দিন পর পর একটা। কিন্তু তার সত্ত্বেও দেখুন এই হিসেবগুলো রয়েছে, তা সত্ত্বেও যারা ওই মানুষকে ভালো করবেন, অগ্রগতির কথা বলেন, ভোটের সময় উন্নয়নের কথা বলেন, সে রাজনৈতিক দলগুলো এগুলো জানেন না ভেবেছেন? সব জানেন, কিন্তু ভাতা কিছুতেই বন্ধ করবে না। কারণ ভাতা বন্ধ মানে ভোটে বন্ধা, এবার ভোটে বন্ধা মানে রাজনৈতিক দলের অস্তিত্বের সংকট, তাই ভাতা চালু থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে আয়করের ছাড় তো হবে না, কারণ ওই কটা তো মধ্যবিত্ত, ও দিয়ে ভোট ব্যাংকে বিরাট কোনো প্রভাব ফেলা যায় না। মধ্যবিত্ত শ্রেণী যদি মরে যায়, তাহলে অর্থনীতি বাঁচবে কি করে? মরা মানুষ তো কর দেয় না। এবার মধ্যবিত্তের অস্তিত্বে অর্থনীতির অস্তিত্ব, অর্থনীতির অস্তিত্বে রাজনীতির অস্তিত্ব, শুধু অর্থনীতি বা রাজনীতি নয়, অনেক অস্তিত্বের ভীতি কিন্তু নড়বড় করতে শুরু করে দিয়েছে। এই খবরটা কেউ কি রাখছেন? রাজনৈতিক নেতাগুলো বা আপনি আমি, আমরাই কি? আমরা বুঝতে পারছি সংকটটা কোথায়, প্রত্যেক মাসে ওই প্রথম 2-3 দিন পার হয়ে গেলেই বুঝতে পারি, বাকি পুরোটাই তো সংকট। ফলে এই যে ভিতটা নড়ছে, সেই কথাগুলোই তো আপনাদের আজকে মনে করিয়ে দেব। বছর শুরু, শুনতে খারাপ, কিন্তু সত্যিকে কি আর অস্বীকার করা যায়? তাই আজ সেই কথাগুলো বলতেই হচ্ছে, যে কথাগুলো আপনারা জানেন, আজ না বললেই নয়। এবার এই জানুয়ারির 13 তারিখ থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার আসর বসছে। বিরাট ব্যাপার, হই হই রই রই কাণ্ড 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ওই পুরাকালের সময় থেকে যে গল্পগুলো চলে আসছে, তা সেটাতে কি বলা হয়েছিল একটু খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে
কত বড় একটা বিরাট ব্যাপার, বড় ব্যাপার। কেন বড় ব্যাপার? ওই সাগর মন্থনের সময় প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক আর উজ্জয়িনী, এই 4টে জায়গা শুধু, ভাবুন এত বড় ভারত, তার মধ্যে মাত্র 4টে জায়গা। এই 4টে জায়গায় নাকি অমৃতের ফোঁটা পড়েছিল। আর তাই 12 বছর অন্তর অমৃতের কুম্ভটা যখন ভেসে ওঠে বলে শোনা যায়, তখন সেই অমৃতের আশীর্বাদ পেতেই সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবারও একটু অমৃতের ছোঁয়া পেতে প্রয়াগে ডুব দেবেন 40 কোটি মানুষ। এস্টিমেটেড হিসেব, প্রায় 1 মাস ধরে এই বিরাট সংখ্যক মানুষই নাকি ওই জলে ডুব দেবেন। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল রাখেন, কি ওই সাগর মন্থনের সময় তো অমৃতের সঙ্গে হলাহলও উঠেছিল, বিষ, যেটা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, নীলকণ্ঠ হয়ে গেছিলেন। মহাদেবের ভার একটু লাঘব করে সেই হলাহল ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ তো কেউ কেউ করলেও করতে পারেন। এত পুণ্য অর্জন করতে যাচ্ছেন, সবাই যদি অমৃতের জন্য ঝাঁপান, তাহলে এ যুগে ওই হলাহলগুলো যাবে কোথায়? এত সাধু সন্ত ওই কুম্ভে যাচ্ছেন, এত পুণ্যকামী সবাই যাচ্ছেন, যা হবে ওখানে কিছু হলে বিরাট কাণ্ড, এইসব ভেবে কেউ একটু স্যাক্রিফাইস করতে পারেন না? সবই তো মানব সমাজের জন্য, সবাই অমৃত নিচ্ছেন, কেউ কেউ একটু হলাহলটাও নিন। সে ঘুরে বালি বললে কাউকে বলে দেখুন, বলবে খেপেছেন মশাই। সে যুগে দেবতারাই স্যাক্রিফাইস করেনি, বাধ্য হয়ে মহাদেবকে ওই নীলকণ্ঠ হতে হয়েছিল। তাহলে এই যুগে ওই পুণ্যকামী বা সাধু সন্তদের কি দায় পড়েছে বলুন তো? কিন্তু মধ্যপ্রদেশের পিথমপুরের মানুষ, তারাও তো সেটাই বলছেন, সেই প্রশ্নটাই তুলেছেন। কেউ যখন নীলকণ্ঠ হবেন না, তাহলে তারাই বা নীলকণ্ঠ হতে যাবেন কেন? কেন বলছেন? ভয়ঙ্কর অস্তিত্বের সংকট। ওই যে 40 বছর আগে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গ্যাস বিপর্যয় হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে। ওই ভোপাল থেকে 337 টন রাসায়নিক বর্জ্য পিথমপুরে নিয়ে যাওয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে ভোপালকে, কিন্তু নিয়ে যাওয়া হয়েছে পিথমপুরে। সেখানে নাকি এগুলোকে সব ডাই করা হবে, সেখানে তাই জন্য বিক্ষোভ শুরু হয়ে গেছে, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত হয়েছে। পিথমপুরের মানুষের অভিযোগটা তো ফেলনা নয়, কারো প্রতি সুবিচার করতে গিয়ে কারো প্রতি তো অবিচার করা যায় না। ভোপালের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে পিথমপুরের অস্তিত্ব তো আর সংকটের মুখে ফেলা যায় না, সেখানেও তো মানুষ আছেন। মানুষের প্রাণের দাম তো ওখানেও, পিথমপুরেও যতটা, ওই ভোপালেও ততটা, তাতে এরকমভাবে তারতম্য করা যায় নাকি? সুতরাং তারা এখন এই প্রশ্নটা তুলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে অভিযোগ করবেন, কোথায় বিচার চাইবেন? তাকেও তো ডাইনে বায়ে এই হলাহলি গিলতে হচ্ছে। এতদিন বিজেপি সংখ্যালঘু তোষণের অভিযোগ করত, শুভেন্দু অধিকারী তৃণমূলকে ইদানিং ওই মুসলিম লীগ বলে ডাকতে শুরু করেছেন, ওপেন বলছেন। কালকেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন যে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে রোহিঙ্গাদের জন্য লাল কার্পেট বিছিয়ে দেন। এবার জমিয়তে উলেমা হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো আবার অন্যরকম একটা অভিযোগ তুলে বসলেন। এবার খেয়াল করে দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু বলা মানে সেটার অন্য তাৎপর্য। তিনি যদি অভিযোগ তোলেন দলের প্রতি, তাহলে তো বলতে হবে যে তিনি তো দেশে লোক নন, তিনি তো তারই দলের সহযোগী, তারই সরকারের মন্ত্রী, মানে একদম জাস্ট ঘরের লোক। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যালঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যাগুরু। পশ্চিমবাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ, ওয়ান অফ দেম মুসলিম, একটা মুসলমান খুঁটি। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক কি বোঝাতে চাইলেন? মানে দেখুন, যদি রাজনীতির অঙ্কে দেখেন, ওই যেটা বললাম আগের বিষয়টা মাথার মধ্যে রাখেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো এই সরকারেরই অঙ্গ, ঘরের লোক। তাহলে ঘরের লোক কি চাইবেন? যখন ঘরে কোথাও আগুন লাগছে তখন তার উপর জল ঢালতে। তো যেহেতু ওই গিরিরাজ সিং বা ধরুন শুভেন্দু অধিকারী
এরা তৃণমূল নেত্রীর দিকে অভিযোগের আঙুল তুলছেন যে তিনি সংখ্যালঘু তোষণ করেন। হতেই পারে তিনি সেই অভিযোগটাকেই ভোঁতা করে দেওয়ার চেষ্টা করলেন যে তার দলে তারা মুসলিমরা এই পার্টির জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তাদের জন্য সে অনুপাতে কিছু করা হয়নি, তারা তাই জন্য পিছিয়েই রয়েছেন। বা তিনি এটা বললে এটা ধরতে হবে যে তিনি ওইখানে ওই অভিযোগটা ভোঁতা করে দিলেন, কিন্তু অ্যাকচুয়ালি কি ভোঁতা করলেন? মানে সব কিছুরই তো একটা অন্য দিক থাকে, তাই না? ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল না তো? দেখুন, রাজ্যের মুসলিমরা যে পিছিয়ে সেটা তো সাচার কমিটির রিপোর্টেই লেখা হয়েছিল। সেই রিপোর্ট ওই বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনই তো প্রকাশ্যে এসেছিল। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলতে চান যে গত 1.5 দশক বাংলায় মুসলিমদের জন্য তাদের তৃণমূল সরকার কিচ্ছু করেনি? আবার মনে করি যে তিনি তো ওই সরকারেরই অংশ, এই সরকারের তিনিও তো মন্ত্রী, এবং নয় করে 9 বছর ধরে মন্ত্রী। এতদিন তিনি কি করছিলেন? ঘুমিয়েছিলেন? তিনি নিজের সরকারকেই দোষারোপ করছেন, তার মানে তো তিনি নিজেকেই দোষারোপ করছেন। এই দোষারোপটা যাদের জন্য করছেন তারা একটু যদি আবার এখন অন্যভাবে নেন, অন্যভাবে বোঝেন, তাহলে কিসে লাভ কিসে ক্ষতি, মানে কার লাভ কার ক্ষতি, সেই অঙ্কটা আবার জটিল হয়ে যাবে না তো? সিদ্দিকুল্লাহ বাবু বললাম তো আগেই, উনি নিজে ঠিক করুন যে উনি আজও জমিয়তুল্লাহিনের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন, না রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে তৃণমূলের বিধায়ক হিসাবে তিনার নেত্রীর নির্দেশ পালন করছেন, সেটা তো ওনাকে ঠিক করতে হবে। তিনি 9 বছর ধরে ওই সদস্যরূপে কাজ করছেন ক্যাবিনেটের সদস্য হিসাবে, তো তিনার মুখে এইসব কথাবার্তা কেন বলবে? কনফিউশন তৈরি করে দিচ্ছে, এগুলো মোটেই উচিত না। দেখুন, সংবিধানের নামে শপথ নিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তো সকলের গ্রন্থাগার মন্ত্রী। তিনি কি করে হিন্দু মুসলিম করতে পারেন? হুমায়ুন কবির বোধহয় সেটাই বলতে চেয়েছেন। কিন্তু আবার ভরতপুরের বিধায়কও তো বিধানসভায় সংবিধানের নামে শপথ নিয়েছেন, তাহলে তিনি নিজে ওই লোকসভা ভোটের সময় 70%, 30% এগুলো কেন করেছিলেন? এটা মুশকিলের ব্যাপার হচ্ছে, জানেন তো। তিনি বললেন যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলছেন তাতে কনফিউশন তৈরি হবে। কনফিউশন তার কথাতেই কি তৈরি হচ্ছে না, বা তিনিই কি আগে তৈরি করেননি? নাকি কেউ আসলে কোনো কনফিউশন তৈরি করছেন না, বিভিন্ন দিক থেকে গোটা ব্যাপারটাকে দেখিয়ে ভোঁতা করে দিচ্ছেন বা গুলিয়ে দিচ্ছেন? সোজা কথা, আসল বিষয়টা যাতে ঘোলা জলে পাক খেতে খেতে তলিয়ে যায়। দেখুন, হঠাৎ করে এই কথাগুলো সিদ্দিকুল্লাহ কেন বললেন, আর কেনই বা সেটাকে কোথাও গিয়ে কাউন্টার করতে হুমায়ুন কবির নেমে পড়লেন? কেনই বা হঠাৎ সংখ্যালঘুদের নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো? দেখে মনে হচ্ছে না সব যেচে নিজেদের কাছে নিয়ে আসা হচ্ছে? কালকেও দেখছিলাম আমরা, ঠিক যেরকম যেচে হঠাৎ ওই শিল্পীদের নিয়ে একটা বিতর্ক উতলে উঠলো, ঠিক একইভাবে সংখ্যালঘু সংখ্যা সংক্রান্ত বিক্ষোভটাও বা এই রকম যে কথাগুলো সিদ্দিকুল্লাহ বলছেন, বা সেটা নিয়ে কোথাও গিয়ে ধামাচাপা দিতে গিয়ে একটা অন্যরকম বক্তব্য হুমায়ুন কবির রেখে দিচ্ছেন। এবার কে যে দলকে বাঁচাচ্ছেন বা কে যে ব্যক্তিগত এজেন্ডা চরিতার্থ করছেন সেটা আমরা জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সবটা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী হঠাৎ করে দীঘা ছুটে গিয়েছিলেন বলে, বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের বিধানসভায় আমাদের লোক বলে উল্লেখ করেছেন বলে, শুভেন্দু অধিকারী হিন্দু রাজ্য তৈরি করে ফেলবেন এরকম একটা ঘোষণা করে ফেলেছেন বলে। তার মানে এইখানেও সেই অস্তিত্বের প্রশ্ন হলো কার অস্তিত্ব? বাংলার মুসলিমদের অস্তিত্ব, নাকি মেরুকরণের রাজনীতির অস্তিত্ব, নাকি নির্দিষ্ট সংখ্যালঘু ভোট ব্যাংকের অস্তিত্ব? দেখুন, বাংলাদেশকে প্রচারে রেখে বিজেপি মেরুকরণ করলে তৃণমূলকেও একটু হিন্দু রাজনীতিতে ঝুঁকতে হবে। তার কারণে যে 5% ইধার উধার হলে যে অনেক কিছু ঘটে যেতে পারে সেটা সবাই জানেন, দুপক্ষই জানেন। যার জন্য শুভেন্দু অধিকারী হিন্দু ভোটের আরও 5%, মানে যা পেয়েছেন তার সঙ্গে আরও 5% বাড়তি নিজের দিকে টানতে, অর্থাৎ বিজেপির দিকে টানতে মরিয়া। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই 5%টা ওদিকে যাওয়াটা আটকাতে মরিয়া। ওটা
ধরে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে মানে বিজেপির দিকে কিছু গেলে সেটা তো তার থেকেই যাবে, সুতরাং যা আছে তা থাক, তারপর বাড়তি কিছু আসে তো দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেরকম ইঙ্গিত দিয়েছেন? আর তাতেই কি সিদ্দিকুল্লাহ চৌধুরী আশঙ্কা করছেন যে তার কদরটা কমে যাবে না তো? অস্তিত্বের সংকট খেয়াল করে দেখুন। এই সিদ্দিকুল্লাহ কিন্তু কয়েকদিন আগেও বেশ কনফিডেন্ট ছিলেন, ধর্মতলায় জমিয়ত সভা করছিল, কিন্তু তৃণমূলের ওয়াক অফ বিরোধী সভায় সিদ্দিকুল্লাহ যাননি, স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন, নিজের আলাদা করে সব কিছুর মধ্যে মিলে গেলে নিজের ব্যক্তিগত ক্যারিশমা বা নিজের ব্যক্তিগত যে দাপট সেটা ঠিক বোঝানো যায় না, আলাদা থাকলে আলাদা করলে সেটা দেখানো যায়। TV9 বাংলাকে বলেছিলেন রাজনীতিতে কেউ কেউ তার থেকে এগিয়ে থাকতে পারেন, এটার ব্র্যাকেটে বলে দিতে হবে উদ্দেশ্য ফিরোজ হাকিম, কিন্তু এ রাজ্যে মুসলিমদের সংগঠনে তার ধারে কাছে কেউ নেই, স্পষ্ট ঘোষণা। সেদিক দিয়েও কি অস্তিত্বের সংকট হচ্ছে, নাকি তৃণমূলকে নরম হিন্দুত্বের দিকে ঝুঁকতে দেখে সিদ্দিকুল্লাহ একটু গলা খাকড়াড়ে দিলেন? ওদিকে যাচ্ছেন যান, কিন্তু ব্যালেন্সটা নষ্ট করা চলবে না। দেখুন, ফার্স্ট ক্লাস বা লেটার মার্কস পেতে ভোট চাই, হিন্দু ভোট, কিন্তু সংখ্যালঘু ভোটই পাস মার্কস। পরীক্ষার্থী আগে পাস করে তারপর না লেটার পায়, সুতরাং পাস মার্কসটা সিকিওর না করে ঝাঁপাতে গেলে একুল ওকুল দুকুল যাওয়ারই সম্ভাবনা আছে। এটাই কি বোঝানোর চেষ্টা করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, নাকি আবার বলছি পুরোটা তিনি নিজেই আগ বাড়িয়ে ব্যালেন্স করে দিলেন? সিপিএম জমানায় যতটা খারাপ অবস্থায় ছিল তার থেকে এখন অনেক ভালো আছেন, ফলে এই ধরনের আক্ষেপ আমার মনে হয় না তার থাকবে। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেই বুঝে যাবেন যে এটা আক্ষেপের কোনো অবকাশ নেই। কেন শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে? এই প্রশ্ন তো ওঠার টাইম এসে গেছে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আমার মনে হয় এই তকমাও পরিবর্তন হওয়া উচিত। সংখ্যালঘু নয়, দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় তারা। পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলা আছে যেখানে তারা সংখ্যাগুরু, হিন্দুরা সংখ্যালঘু। তো স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী মতো লোকেরা হচ্ছে এমন, ওই কথা আছে না বাংলায়, বাঘের পিঠে চললে আর নামা যায় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট এই বাঘের পিঠে চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই বাঘের পিঠে চলেছে। যে আমাদেরকে দেখো কিন্তু আমরা সংখ্যালঘু, খাতির করো নাহলে আমরা বহাল করে দেবো, এটা একটা জুজু দেখাচ্ছে। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়, আজকে না কালকে ঘাড়ে চেপে বসবে, মানে বাঘের ঘাড়ে চেপে ঘোড়ার মতো ব্যাপার। এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভাড়া খাটতে গেছিল একটা সম্প্রদায়ের মানুষের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে জোগাড় করে দেবে বলে, কিন্তু 12 বছর পরে 13 বছর পরে বাংলার মুসলমান সমাজ বুঝছে তারা প্রতারিত। আজকে যখন সংখ্যালঘু মানুষ এই প্রতারণার ফলে আজকে মুখ খুলছেন, এরা বুঝতে পারছে যে আমাদের মৌরসিপাটটা এবার আলগা হয়ে যাবে, এখন একটুখানি 2-4টে কথা বলছেন বলে আবার সামনে 1 বছর পরে বিধানসভা ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দর কষাকষি করে রাখছেন। এই ধান্দাবাজদেরকে চেনা হয়ে গেছে মানুষের। ছোটোবেলায় মনে আছে, আমরা তখন তো আমাদের ছোটোবেলায় হারিকেন ঠারিকেন ছিল আর কি, কোনোভাবে গিয়ে যদি হারিকেনের কাঁচে একবার হাতটা লাগতো, ওই যে ছেঁকা প্রায় সবাই ছোটোবেলায় খেয়েছি, একবার না একবার, কারণ যে একবার ছেঁকা খেয়েছে সে ত্রিসীমানায় ঘেঁষেনি। কিন্তু ছেঁকা খাওয়ার জন্য হাত ওখানে না লাগালেও ওই হারিকেনের চারপাশে ঘুরঘুর করা কি কমেছে? পরবর্তী ক্ষেত্রে যখন বড় হয়েছেন, একটু নেড়াপড়া করতে বেরোননি, বা আর একটু বড় হওয়ার পর হাতে একটুখানি ধরে রকেট ছাড়লাম বা 2টো পটকা ফাটালাম, করিনি? চরকিতে আগুন দিইনি? সবই তো আগুনের খেলা। আসলে আগুন নিয়ে খেলার প্রতি না মানুষের একটা অদ্ভুত চিরকালীন একটা আসক্তি রয়েছে, জানেন তো। খেলতে ভাল লাগে, কিন্তু হাত পোড়ার সম্ভাবনা থাকে 16 আনা। এই ধর্ম বিষয়টাও সেরকম, কিরকম অদ্ভুত। শুনুন, প্রত্যেকটা প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। শুনলে মনে হবে কি অদ্ভুতভাবে একদল জ্ঞান পাপী কথা বলছে। সুকান্ত আর অধীর দুজনেই বাঘের পিঠে সওয়ার হওয়ার কথা বললেন, অধীর আর শতরূপ দুজনেই দরাদরির কথা বললেন। আর কুণাল ঘোষের কালকের হাসি আজ উধাও। কাল দলের সাধারণ সম্পাদককে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন, তখন কিন্তু ওই গোঁফের ফাঁকে মুচকি হাসি অটুট ছিল। আজ তুলনায় গম্ভীর মুখ, সিরিয়াস ভঙ্গি। সিদ্দিকুল্লাহ কি স্ক্রিপ্টের বাইরে সংলাপ বলে দিলেন নাকি? অধীর, শতরূপ, সুকান্তর কথায়
যে তৃপ্তি ঝরে পড়ছে সেটা দেখে তো সেরকমই মনে হচ্ছে, নাকি সবাই বুঝতে পারছেন যে খেলছেন আগুন নিয়ে, চাপছেন বাঘের পিঠে। এবার যে যখন নড়বড় বেশি করে, যে সামনে পড়ছে বা যে বসে থাকতে পারছে না, একে অন্যকে দেখে মজা পাচ্ছে, এটাও তো হতে পারে। ঘুটে পড়ে গোবর হাসে। কিন্তু অদ্ভুতভাবে, বললাম তো জ্ঞান পাপি এই জন্যে, আগুন নিয়ে খেললে যে হাত পড়ে এটা জানেন সবাই, কিন্তু ধর্ম নিয়ে খেলায় রাজনীতিকদের কোনো বিরাম নেই। কাল পার্ক সার্কাসের সভায় সিদ্দিকুল্লাহর সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমও ছিলেন। ধর্মীয় পরিচয়ে তিনিও সংখ্যালঘু মুসলিম। আর পরপর বেশ কয়েকটা ধর্মসভায় তার কয়েকটা মন্তব্য নিয়ে এমন বিতর্ক হয়েছে যে তৃণমূলকে বিবৃতি দিয়ে জানাতে হয়েছে যে ওটা দলের মন্তব্য না। এবার ফিরহাদ হাকিমও তো তৃণমূলের মতোই সংকটে, উভয় সংকট। তিনি চেতলায় থাকেন, 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। এবার কাউন্সিলর পরিচয়ে তিনি মেয়র, কলকাতার মুখ্যমন্ত্রী, মানে মেয়র পদকে তো ওরকমই ধরা হয়। আবার এই ফিরহাদি কলকাতা বন্দর থেকে বিধানসভায় ভোটে যেতেন। ওই বিধানসভা কেন্দ্র আবার মুসলিম অধ্যুষিত। বিধায়ক পরিচয়ে তিনি পুরমন্ত্রী। এবার ফিরহাদ হাকিমের ওই বললাম উভয় সংকট, যেদিকে বেশি ঝুঁকবেন হুমড়ি খেয়ে পড়বেন। তাই শির দ্বারা টান টান করে একটা সোজা চলার চেষ্টা করছেন, একটা সরু লাইন, বুঝলেন তো? এই লাইনের ওপর দিয়ে চলাটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এগুলো আপনারা অনেকেই ছোটোবেলায় করেছেন, আমরাও যখন সুযোগ পেয়েছি। একবার ওই রেল লাইনে যখন ট্রেন আসছে না দেখে নিয়ে দু পা একটু লাইনের ওপর দিয়ে চলা যায় কিনা, অ্যাটলিস্ট বাড়ির পাঁচিলের ওপর দিয়ে হাঁটার চেষ্টাটা, অথবা বাঁশের সাঁকো, সব জায়গাতেই সরু জিনিসের ওপর দিয়ে হেঁটে যাওয়ার মজা যেরকম আছে, ভয়ও আছে। নড়বড় সবসময় করতে হয়। এই জন্যই ফিরহাদ হাকিমকে সুযোগ পেলেই বলে দিতে হচ্ছে যে তিনি সেকুলার, অথবা অভিযোগ করছেন যে তাকে কেন কমিউনাল বলা হচ্ছে। শাহরুখ খানের জনপ্রিয় ছবির টাইটেল পর্যন্ত তাকে নিয়মিত আওড়াতে হচ্ছে। লক্ষ্য একটাই, বাঁশের ওপর যেন তিনি থাকেন। সাঁকোটা নড়ছে, কিন্তু তাকে বলতে হচ্ছে এই দেখ, এই আমি তোর কাছে। আর সেই মানুষগুলো যদি পিছিয়ে থাকে, তাকে তোলার কথা শিক্ষায় বলতে গেলেই বলবে ফিরহাদ হাকিম কমিউনাল কথা বলে। পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগানস ওখানে এখন। সে হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে, আমি সেটাকে নিয়ে কোনো পুলিশই তো অ্যারেস্ট করছে, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। দেখুন, ভেতরে জ্বালা থাকতেই পারে, বেরোতেও পারে, কিন্তু বাস্তবে সম্মুখীন হওয়াটা সবসময় তো খুব কঠিন। মাঝে মধ্যে জ্বালা তো ধরায়। আর ওই বললাম, আগুন নিয়ে খেলতে গেলে কখনো না কখনো ছ্যাঁকা তো লাগবে, আর ছ্যাঁকার জ্বালা সে বড় মুশকিলের। দেখুন, 2016 থেকে 21 পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা কে ছিলেন? আব্দুল মান্নান। কোনোদিন তো তাকে কেউ কমিউনাল বলেনি, কারণ তিনি কখনো বলার সুযোগ দেননি। তাকে কখনো তাই জন্য বলেও বেড়াতে হয়নি যে তিনি সেকুলার। তার মানে মুসলিম মানেই সন্ত্রাসবাদী বা মৌলবাদী সাজানো হচ্ছে, এরকম আশঙ্কা তো ঠিক নয়। ফিরহাদ হাকিম যার ছবির সংলাপ দিলেন, সে শাহরুখ খান, তার ফ্যান বর্গ দেখুন, কেউ তার ধর্ম নিয়ে মাথা ঘামান ভাবেনি না। এপিজে আব্দুল কালাম, সবার কাছে তার কোট রয়েছে, সবার কাছে নমস্য। তিনি কে ছিলেন সবাই জানেন। তিনি কোন ধর্মের মানুষ ছিলেন ভাবছে কেউ? মৌলানা আবুল কালাম আজাদ মাথায় তুলে রেখেছেন সবাই। অদ্ভুত একটা ইমেজ। কেউ ভেবেছেন? সদ্য প্রয়াত জাকির হোসেন, তার তবলার বোল শুনতে শুনতে কেউ তার মধ্যে অন্যরকম কোনো আওয়াজ খুঁজতে চেয়েছেন? বিসমিল্লাহ খান তার সানাইয়ের সুরে যখন রামধুন বেজেছে, কেউ ভাবতে চেয়েছে যে এই লোকটার ধর্ম কি ছিল? এগুলোই সব প্রমাণ করে এই দেশটার সাম্প্রদায়িক সম্প্রীতিটা কেন এত শক্ত। এই জন্যে সেটা বারবার করে সামনে এসে যায় এই
মানুষগুলোর জন্য, জানেন তো? এরা নিজেদের কর্মে এবং নিজেদের মানবিক ধর্মে প্রমাণ করে দিয়েছেন ওসবের আরোপিত জিনিসের তাদের দরকার নেই। আসল পরিচয়টা তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। আমরা সেই পরিচয় পাই যে পরিচয় আমরা চাই। ৬২ যুদ্ধে প্যাটন ট্যাঙ্কের সামনে বুক পেতে দাঁড়িয়ে যিনি দেশ রক্ষা করেছিলেন, সেই আব্দুল হামিদের ধর্ম কেউ কখনো জিজ্ঞেস করেছেন? ফিরহাদ হাকিম নিজেই অবশ্য স্বীকার করে নিয়েছেন যে ওই বাংলাদেশের লুম্পেন সরকার চলছে, আর সেই সুযোগে কিছু সন্ত্রাসবাদী ঢুকে পড়ছে, রাজ্য পুলিশই তাদের ধরছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় এক প্রাক্তন পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন, আব্দুল হাই। তিনি ৭১টা পাসপোর্টের নথি যাচাই করেছিলেন, যেগুলো সবকটাই ভুয়ো বলে আদালতে জানিয়েছে পুলিশ। এবার ভুয়ো নথিকে সঠিক তো আর এমনি করা হয় না। সার্টিফাই করার জন্য ফি হিসেবে ওই প্রত্যেকটা পাসপোর্ট পিছু ২৫,০০০ টাকা করে নাকি নিতেন আব্দুল হাই। তারপরে বুঝতে পারছেন সর্ষের মধ্যেই ভূত। গত রোববার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে তো অভিযোগ করেছিলেন যে পাসপোর্ট অথরিটি যে বিধি করেছে তাতেই পুলিশের ক্ষমতা খর্ব হচ্ছে। ঠিকানায় গিয়ে যাচাই করা বা নথি যাচাই করার অপশানটাই পুলিশ ভেরিফিকেশনের জন্য রাখা হয়। কিন্তু যেটুকুনি আছে তারও তো এই অবস্থা। পুলিশও যে টাকা খেয়ে ভুয়ো নথি চালান করে দিতে পারে সেটা তো পুলিশের তদন্তেই ধরা পড়ছে। একজন ধরা পড়েছে, কিন্তু শুধু আব্দুল হাই কি এই কাজটা করছেন? আর কেউ নেই? আর কেউ এই ভেরিফিকেশনের সুযোগে ২ পয়সা কামিয়ে নেননি? মনোপলি ছিল নাকি? পুলিশের তদন্তেই যদি পুলিশ ধরা পড়ে তাহলে পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে অবশ্যই ভরসা আসে, কিন্তু পুলিশের ওপর ওই বিশ্বাসটা অটুট থাকে কি? আর বাংলাদেশের পরিস্থিতি এমন না হলে, অনুপ্রবেশ আর জঙ্গি নাশকতার এরকম আশঙ্কাটা হঠাৎ করে তৈরি না হলে পাসপোর্ট নিয়ে এই তদন্তগুলো হতো কি? তাহলে এইভাবেই তো বছরের পর বছর ধরে ভুয়ো পাসপোর্ট তৈরি করা হতো আর চালান করে দেওয়া হতো। বিভিন্ন দেশের লোকজন এসে ভারতের মধ্যে মিশে যেতেন, তারপর কেউ এখানে রোজগার করতেন, এদেশের সম্পদ অন্য দেশে পাঠাতেন, আর কেউ এ দেশটাই কীভাবে টুকরো টুকরো করা যায় বা এখানে হানি পৌঁছানো যায় তার প্ল্যানিং করতেন। দেখুন, এই পুলিশকর্মী তো অবসরের পর গ্রেফতার হলেন। চাকরিতে থাকাকালীন তিনি তো চুটিয়ে চুরি করে গেছেন তার মানে, এবং কেউ জানেও নি, কেউ ধরতেও পারেনি। পাসপোর্ট জালিয়াতিতে এ যেন সর্ষের মধ্যেই ভূত। পাসপোর্ট জালিয়াতিতে স্ক্যানারে পুলিশই। গ্রেফতার করা হলো কলকাতা পুলিশের এক প্রাক্তন এসআইকে। তদন্তকারীদের স্ক্যানারে কলকাতা পুলিশের আরও 2 কর্মী। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর ২৪ পরগনা জুড়ে পুলিশের অভিযান। অশোকনগরের গুমা থেকে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। ৩৬ বছর কলকাতা পুলিশে চাকরি করে গত বছর অবসর নেন। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কয়েকদিন আগে ওই প্রাক্তন পুলিশ অফিসারকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার তার বাড়িতে যান তদন্তকারীরা। অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের প্রাক্তন এসআইকে। যে ১৫০টি পাসপোর্ট নিয়ে অভিযোগ, তার মধ্যে ৫১টির ভেরিফিকেশন অফিসার ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। নথিতে গরমিল থাকলেও আবেদনকারী পিছু ২৫,০০০ টাকা করে নিয়ে এই আব্দুল হাই পাসপোর্টে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা ধৃত সমরেশ বিশ্বাস। সূত্রের খবর, কয়েকদিন আগে পর্যন্ত ধৃত সমরেশের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রাক্তন এসআই এর। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার নজরে কলকাতা পুলিশের এক হোমগার্ড ও এক সার্জেন্টও। উত্তর কলকাতার একটি থানায় কর্মরত ওই 2 পুলিশ কর্মী। অভিযুক্ত হোমগার্ডের ফোন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। পাসপোর্ট দেওয়ার আগে ভেরিফিকেশনের দায়িত্ব ছিল ওই সার্জেন্টের। অফিসার নিজে না করে হোমগার্ডকে দিয়ে ভেরিফিকেশন করাতেন। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তটা চালাতে হবে এবং সেখানে ফাইন্ড আউট করতে হবে যারা ইনভলভ, কাস্টডি ট্রায়াল করাতে হবে, যাতে করে আগামী দিনে এই ধরনের অপরাধ করার মতন কারোর সাহস না আসে।
যার দায়িত্বে পাসপোর্ট ভেরিফিকেশন তিনিই কিনা মোটা টাকা নিয়ে ব্যবস্থা করে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, উর্দির অন্দরেই কি প্রতারণার চক্র ডালপালা মেলেছে? সর্ষে জিনিসটা খুব অহরহরে জানেন তো, একবার ছড়িয়ে দিয়ে দেখুন গড়াতে গড়াতে কোথায় যে চলে যাবে, ঘরের কোন কোণে পৌঁছে যাবে খুঁজে পাবেন না, কিন্তু যদি পা পড়ে শটান হড়কে যাবে। এই সর্ষেগুলো ওই জন্যে কি গড়াতে গড়াতে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, আর তার ফলে সর্ষের মধ্যে ভূত কি এই রাজ্য জুড়ে রয়েছে। মালদহে দুলাল সরকার খুনও তো তাই। বিএসএফ আর বিজেপি কাউকেই এক্ষেত্রে আর দোষ দেওয়ার উপায় নেই। তৃণমূলেরই 2 কর্মী গ্রেফতার হয়েছেন। ইংরেজবাজারের অভিজিৎ ঘোষ আর অমিত রজককে ধরেছে এই রাজ্যেরই পুলিশ। কাল বিহারের 2 দুষ্কৃতী সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু কালকেই নিহতের স্ত্রী প্রশ্ন তুলেছিলেন, বিহার থেকে ভাড়াটে গুন্ডা মালদায় এসে এই কাণ্ডটা ঘটিয়েছে তো না হয় শুনলাম, আনলোটাকে, ডাকলোটাকে? এই অভিজিৎ আর অমিতই কি? কেন তাদের সাথে দুলাল সরকারের কি শত্রুতা? নাকি অভিজিৎ আর ওই অমিতের পেছনেও আরও কেউ রয়েছে? পুলিশ কিন্তু মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে এই খুনের মোটিভ বের করার, কিন্তু যে পুলিশ 24 ঘন্টার মধ্যে আরজিকর খুনের কিনারা করেছিল বলে তৃণমূল নেতারা গর্ব করেন, তারা 3 দিনেও দিনের আলোয় সবার চোখের সামনে ঘটে যাওয়া খুনের মোটিভ খুঁজে বার করতে পারেন। পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়েছে, কিন্তু খুন রুখতে না পারা না হয় পুলিশের ব্যর্থতা। খুন যে হলো সেটা তো তৃণমূলের গোষ্ঠী কোন্দলের সংস্কৃতি বলে অভিযোগ উঠছে। সেটা বাড়তে বাড়তে একেবারে প্রাণে মারা পর্যন্ত পৌঁছে গেছে। ওই মৃতের স্ত্রী তো সেই অভিযোগ করেছেন, ওখানকার বিধায়িকা সেটা অভিযোগ করেছেন। সেদিক দিয়ে দেখতে গেলে তৃণমূলের নেতারাও তো তার মানে একরকম অস্তিত্বের সংকটে রয়েছেন। অস্বীকার করতে পারবেন? জীবনের গ্যারান্টি না থাকাটা কি অস্তিত্বের সংকট নয়? যারা মেরে গেছে তারা তো শুধুমাত্র মোহরা, যারা আসল মাথা, কি তাদের হাতে ঘা লেগেছিল বা তাদের কত ক্ষমতার দরকার ছিল যে এই মানুষটাকে এইভাবে সরিয়ে দিল, এইটা আমার খুব জানা দরকার। পুলিশ প্রশাসন ইচ্ছা করলেই বার করতে পারবে, যদি না অন্যান্য কেসের মতো এটাকে কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে বা কোনো ভয় দেখানোতে বা কারো পাওয়ার দিয়ে কাউকে যদি আটকে না দিতে যায়, তাহলে পরে আসল দোষী কিন্তু বেরোবে। সেখানে অনেক পাওয়ারফুল লোকই হয়তো হবে। আমরা অলরেডি 2 জন শুটারকে ধরেছি, এছাড়া আমরা ওখানে যে ওদেরকে সাহায্য করেছে 3 জন লোক, ওদেরকেও ধরা হয়েছে। আমরা একজনকে কাটিয়ার থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি, আর মোটামুটি এখন আমরা এই কেসে ভালোই প্রোগ্রেস করেছি। এটা একটা পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো গ্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে। তৃণমূলের নেতা কর্মীরা সচরাচর কারুর না কারুর খুব ঘনিষ্ঠ হন। যে যেরকম লেভেলের, তার উপরের লেভেলের কারুর না কারুর সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকে। যখনই দেখবেন কোনো কিছুতে কোনো দলের কোনো কর্মীর, মানে এটা শুধু তৃণমূল বলে না, সব দলের ক্ষেত্রেই সত্যি, যখনই দেখবেন কোনো কারণে কোনো একজন কর্মীর দিকে অভিযোগের আঙুল ওঠে, তারপরে বেশ কিছু তার অপোনেন্ট পার্টির ছবি বার করে দেয়। অমুক নেতার সঙ্গে তাকে দেখা গেছে, অমুকের সঙ্গে তাকে ঘুরতে দেখা যেত। এক্ষেত্রে যে 2 জন যখন এরকম ধরা পড়লো, তারা কার ঘনিষ্ঠ বলুন তো? নাকি এই সমস্তগুলো বলতে নেই? একজন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর বক্তব্য শুনলেন, তিনি সরাসরি বলছেন এটা জানাটা কোনো ব্যাপারই নয়, কিন্তু যদি না এই বিষয়টা কোনো কারণে চেপে দেওয়া হয়, অন্যান্য কেসের মতো যদি পাওয়ার ব্যবহার করা না হয় বা অন্য কোনো লেনদেন না করা হয়, এবার এই সমস্ত শুনে যদি তিলোত্তমার বাবা মা গিয়ে ওনার সঙ্গে দেখা করে ফেলেন, কি হবে বুঝতে পারছেন? তাদের মনের ভেতর যেগুলো প্রশ্নগুলো গুমড়ে গুমড়ে মরছে, সেগুলো তো তাদের মনে হতেই পারে যে এই দুলাল সরকারের স্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে আসছে। তবে দেখুন, প্রাণে মরার থেকেও একটা জিনিসকে রাজনীতিকরা কিন্তু আরও বেশি ভয় পান, সেটা হচ্ছে নজরের আড়ালে চলে যাওয়া। প্রচারে না থাকা, সেটা শরীরে প্রাণ না থাকার থেকে অনেক বেশি কষ্টকর তাদের কাছে। তাই কি মাঝে মধ্যে তারা যখনই মনে হয় যে একটু বেশ কিছুদিন তো নেই, বেশ কিছুদিন তো দেখছে না কেউ,
তখন কেউ কেউ চিৎকার করে বলে ওঠেন নাকি যে টাইগার আভি ভি জিন্দা হ্যায়। কাল রাতে দ্বিতীয় হুগলি সেতুতে যে ঝামেলাটা হলো, সিরিয়াসলি বলুন তো, বালখিল্যের মতো ঘটনা না? সেটা দেখে আপনাদের মনে হাসি পাবে না বিরক্তির উদ্রেক হবে? যারা ওখানে তাদের ওই দুই হেভিওয়েটের গণ্ডগোলে রাস্তার জ্যানজটে ওই দ্বিতীয় হুগলি সেতুতে আটকে পড়েছিলেন বাড়ি ফেরার সময়, তারা যে চরম বিরক্ত এটা নিয়ে তো কোনো সংশয় নেই। কিন্তু যারা দেখছেন, এর কোনো মানে যে ঝামেলাটা হলো তার তো কোনো যুক্তিগ্রাহ্য আর কোনো কারণই নেই। বাচ্চারা করতে পারে। অস্তিত্ব রক্ষায় এটা কি দুই অ্যামেচার রাজনীতিকের মক ফাইট? বাবুল সুপ্রিয়, যিনি তথ্য প্রযুক্তি মন্ত্রী, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তমলুকের সাংসদ। এবার দুজনের ঝগড়ার কারণ কি? কে হর্ন বাজিয়েছেন, কে জোরে চালিয়েছেন, কে সাইড দেননি, কে কাকে গালাগাল দিয়েছেন, এই নিয়ে ঝগড়া। এক রাজ্যের মন্ত্রী আর একজন সাংসদ দেশের, তাদের মধ্যে ঝগড়া ভাবা যায়? আরেকটা জিনিস আছে মজা ওখানে, মানে আপনি দেখতে চাইলে মজার এলিমেন্ট খুঁজে অসংখ্য পাবেন। এই বাবুল সুপ্রিয় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একজন প্রাক্তন আরেকজন বর্তমান বিজেপি। এবার যখন বিজেপির ওই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তখন বাবুল তো তৃণমূলকে গালাগাল করতেন। এখন শিবির বদলে তিনি রাজ্যের মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী, সুতরাং এখন তিনি উল্টো দিকে গালাগাল ছুটছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অবসরের ঠিক আগে পেশা বদলেছেন, আদালতকে বিদায় জানিয়ে সংসদে পৌঁছে গেছেন। এবার বদলের হাওয়ায় আজ দুই রাজনীতিক কি অদ্ভুতভাবে গঙ্গার ওপর জুড়ে গেলেন, আর গঙ্গাকে সাক্ষী রেখে নিজেদের অস্তিত্ব জাহির করলেন। মাঝখান থেকে আমাদের রাজনীতিবোধটা বা রাজনীতির সিরিয়াস বোধটা, সেটা গঙ্গাত্মপ্রাপ্তি হলো। আমি তো নর্মাল চালাচ্ছি, আমি অনেকদিন ধরে চিনি। আমি আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছিলেন। এমপি তমলুক তো পুরো হয়েছে। চিনতে পারলে এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, গাড়ি সরি বলতে বলুন, সরি বলুন, সরি আইনজীবীর লোক। গাড়ির ভেতরে বসে আছেন কেন? নেমে আসুন। শুনতে শুনতে না ছোটোবেলায় একটা কথা মনে পড়ে যাচ্ছিল। তখন পাড়াঠাড়া করতাম, তো আমাদের পাড়ায় একজন ছিলেন, ধরুন অরূপদা নাম। এবার তিনি একবার মনে আছে আমাদের বাজারের মোড়ে গিয়ে আমাদের এলাকায় দাঁড়িয়ে কে আমার গায়ে হাত তুলবে, নেমে আয় দেখি, এ সমস্ত বলে মারধর খেয়ে ফেরত চলে এসেছিলেন। আজকে হঠাৎ মনে পড়ে গেল সে ছোটোবেলার মতো গল্প আর কি। শুনছেন তো কথাগুলো, মাঝখানে ওই যে কু কু শুনছিলেন, ওগুলো বড়দের কথা, ওগুলো আপনাদের শোনার জন্য না। এবার মজা হচ্ছে, বাবুল সুপ্রিয়কেই দেখা গেল, বাবুল সুপ্রিয়র গলাই শোনা গেল, কুকুও শোনা গেল, অভিজিৎ গাঙ্গুলিকে এই কাঁচের আড়ালে ভালো করে দেখাও গেল না, তাকে একটা কথাও বলতে শুনলাম না। এটাও দেখতে দেখতে একটা জিনিস মনে পড়ছিল, জানেন তো, গল্প এটা আপনারা জানেন। একটা পাড়ায় একজন বৌমা নাকি ভয়ঙ্কর দজ্জাল, ভয়ঙ্কর শাশুড়ির ওপর অত্যাচার করে, সারাক্ষণ চিৎকার, আশেপাশের বাড়িতে ওই কাক ফাক কিছু বসতে পারে না। এবার একদিন ওর প্রবল চিৎকার চেঁচামেচির সময় সবাই গিয়ে ভেতরে গিয়ে দেখছে যে কি হয়, এত কি করছে, এত চেঁচাচ্ছে কেন। গিয়ে দেখছে বৌমা তারস্বরে চিৎকার করে যাচ্ছে, আর শাশুড়ি জুতো তুলে খালি দেখিয়ে যাচ্ছে, মুখে কোনো কথা নেই, আর এপাশ থেকে বৌমা তারস্বরে চিৎকার করছে। একদম অ্যাকুরেট একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো। ওয়াক অফ বিল নিয়ে সংসদের বৈঠকটার কথা মনে পড়ে যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকমই ডুয়েল হয়েছিল। অভিজিৎবাবু নাকি কিছু অপশব্দ ব্যবহার করেছিলেন বলে কল্যাণবাবুর অভিযোগ, পাল্টা একই অভিযোগ অবশ্য অভিজিৎ গাঙ্গুলিও করেছিলেন। সংসদে সেদিন
যেটা ছবি হয়েছিল সেটাতে কোথাও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেই। তাতে দেখা গেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় রক্তাক্ত, রাগের চোটে বোতল টোতল ভেঙে, মানে সেটা নিয়ে অবশ্য জগদম্বিকা পাল তিনি অভিযোগ করেছিলেন, ওই সংসদীয় কমিটির চেয়ারম্যান, যে তাকে নাকি বোতল টোতল ছুঁড়তে গেছিলেন, হাত ফাত কেটে রক্তারক্তি হয়ে গেছে, হাতে সেলাই পড়েছিল তৃণমূল সাংসদের। কাল রাতেও বাবুল সুপ্রিয়কেই তো ওই এক পেশেভাবে যা বলার বলতে শুনলাম। সেদিক দিয়ে অভিজিতের যে ভূমিকাই থাকুক তাকে কিন্তু সফল বলতেই হবে। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এইভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন? তো যেই বললাম উনি তো একদম মা ব্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি। অবশ্যই ওই গাড়ির সেকেন্ড দিক যে বিদ্যাসাগর সেতুতে আমার গাড়ি থেকে আটকে সর্বভাষা গালিগালাজ, আমার গাড়ি হর্ন বাজিয়েছে, তা ওর গাড়ির পেছনে বাজায়নি, অন্য গাড়ির পেছনে। ও পাশ থেকে এসে হঠাৎ আমার গাড়িটাকে দাঁড় করিয়ে, তখন আমার গাড়িতে তো লেখা আছে এমপি ওগুলো, তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কি করি, এক গাদা ফোন করা। দেখে বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি, দেখে সামনে এসে একটা সূত্রপাত করলো, ঝামেলা করলো কিছুক্ষণ, তারপর আবার রণের ভঙ্গ যেরকম দেয় ল্যাচ গুটিয়ে। তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। তো সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকেন। বলছে তুমি বিকেন বানান জানো? আমি ওকে জানিয়ে দিয়েছি যে আপনি গ্রেপ্তার হবেন, তো ভারতবর্ষের কোথায় হবেন সেটা আমি এখনো বলিনি। যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো, র্যাশ ড্রাইভিংয়ের জন্য করে রাখবো। আমি বাবুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না। মাঝে মাঝেই অভিজিৎবাবু একটু মাথা গরম করে ফেলেন, একটু এইসব বলেন। তখন ওনার একটা জিনিস অন্তত মনে রাখা উচিত যে বিচারপতি যখন ছিলেন তখন যেটা সবাই হজম করে নিত, এখন তিনি প্রাক্তন বিচারপতি। এই প্রাক্তন শব্দটা একটু গুরুত্ব দিলে এই জটিল সমস্যাগুলো তৈরি হয় না। অভিজিৎ বাবুর কাছে আমি যা শুনলাম, যে ধরনের আচরণ বাবুল দা করেছেন, তো স্বাভাবিকভাবে সবারই মনে হচ্ছিল তিনি মদ্যপান করেছেন। বাবুল সুপ্রিয় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুজনেই কিন্তু এখন ফুল টাইমার রাজনীতিবিদ, দুজনেই তাই হয়তো বার্তা দিয়ে দিলেন। এবার এই বার্তার ট্যাগলাইন কি হতে পারে? টিকে থাকতে হলে ফিকে হলে চলবে না। রাজনীতিতে এটাই অস্তিত্বজাহী, এটাই অস্তিত্বের সংকট বা অস্তিত্ব বাঁচিয়ে রাখা। এই যে অস্তিত্বজাহির, এই যে ক্যারিশমা ছোটোর থেকে বড়, এটা কিন্তু সব নেতা নেত্রীকে দেখাতে হয়, সব সময় দেখাতে হয়, না হলেই অস্তিত্বের সংকট। আর অস্তিত্বের সংকটে পড়লেই হেডলাইনের খোঁজ পড়ে, হেডলাইনে থাকা জরুরি হয়ে পড়ে। এবার হেডলাইন হতে গেলে কি লাগে? গালাগাল দিতে হয়। টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, আমজনতা মধ্যবিত্ত লড়ছে। মূল্যবৃদ্ধি, ন্যায় বিচার, দুর্নীতি, লড়াইয়ের নানা চ্যাপ্টারে চিরে চ্যাপ্টা অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় জনতাও লড়ছে, নিজেদের মধ্যে অশান্তিতে জড়াচ্ছে। বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম সিপিএম, সবাই সবার বিরুদ্ধে লড়ছে। দলের হয়ে মারামারি করছেন কর্মী সমর্থকরা। অনুপ্রেরণা সেটা তো নেতাদের থেকেই। নেতা নেত্রীরাও তো লড়ছেন, সেখানেও তো টিকে থাকার, অস্তিত্ব রক্ষার লড়াই। দ্বিতীয় হুগলি সেতুকে সাক্ষী রেখে অস্তিত্ব জাহির। ভর সন্ধ্যায় মারকাটারি অ্যাকশন, রিয়াকশন, একাই 100। রাজনীতির ভর কেন্দ্রে এটাই মোক্ষম অস্ত্র, অস্ত্র অস্তিত্ব জাহিরের। শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে। দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? তিলোত্তমা ইস্যু হোক বা বিজেপিকে আক্রমণ, দলগত ঐক্যে একক সংখ্যাগরিষ্ঠতা বারবার ভাসমান। ফিরাদ হাকিম একাই এদের জন্য কাফি, ফিরাদ হাকিম একাই এদের জন্য কাফি। আমরা এখানে চিয়াতি খুলে দিচ্ছি, বিজেপির কত জোর আছে এসে মারুক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে হুমায়ুন কবির, অস্তিত্ব জাহিরে জুড়ি নেই অনেকেরই। তবে অস্তিত্বের কালারফুল ভার্সন ওয়ান অ্যান্ড অনলি মদন মিত্র। শুধু কথায় নয়, ভাবে ভঙ্গিতে তিনি নজর কাড়ে নাম জনতার।
আমি একাই কাফি আছি, মদন মিত্র নামটাই কাফি আছে, মদন মিত্র নামটাই কাফি আছে। জনগণের কাছে মদন মিত্র আসছেন বললেই জনগণ হেসে খুশিতে দাঁড়িয়ে ওপর থেকে পুষ্পবৃষ্টি করে। শুধু শাসক নয়, ফিকে হওয়ার আশঙ্কায় টিকে থাকার গরমাগরম লড়াই বিরোধী দলেও আছে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? শূন্য তবু পূর্ণ নয়, অস্তিত্বের লড়াইয়ে পিছিয়ে নেই কেউই। কারা কারা কানাকানি থেকে থেমে নেই কিছুই। সিপিএম আবার রেজিমেন্টেড, কখনো দলীয় বৈঠকে তো কখনো দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পদত্যাগে। ঝোলে ঝালে অম্বলে টিকে থাকা লড়াই চলছে, চলবে। ঝোলে ঝালে অম্বলে কথাটা বাংলায় বহুল ব্যবহৃত, বাগধারা। এবার কথাটা কেন বলা হয় বলুন তো? বাগধারার মানেটা হলো সর্বত্র বিরাজিত, যেটা এই সিপিএমের ক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই সময় নারদা সারদার থেকে নিয়োগ দুর্নীতি, মূল্যবৃদ্ধি থেকে তিলোত্তমার খুন ধর্ষণ, এমনকি সন্দেশখালী পর্ব, একটু খেয়াল করলে দেখবেন সব ইস্যুতেই সিপিআইএম হাজির ছিল। আর শুধু হাজির নয়, সবার আগে বামেরাই সরব হয়েছিল। কিন্তু তারপর সন্দেশখালীতে নিরাপদ সর্দার সবার আগে প্রতিবাদী হয়েছিলেন, মুখ খুলেছিলেন, তাকে ঘিরে প্রতিবাদ দানা বেঁধেছিল, তাকে এমনকি গ্রেফতার শুদ্ধ করাতে হয়, তাকে গ্রেফতার ছাড়াতে বাঁশদ্রোণী থানায় সিপিআইএম পৌঁছে গেছিল। কিন্তু গোটা ফোকাসটা যেই সিপিএম টেনে নিচ্ছে, অমনি সেটা দেখা গেল হঠাৎ শিফট হয়ে গেছে পুরোটা বিজেপির দিকে। এই মানে হতে হতে হলো না, এই ঘটনাটা কিন্তু গত এক দশকে বারবার হয়েছে। আর বারবারই তারপর যখনই যে সম্মেলন হয়েছে তাতে দুর্বলতা খুঁজে পেয়েছে সিপিআইএম। ইস্যু খুঁজে পাওয়া আর দুর্বলতা খুঁজে বের করা, সব ক্ষেত্রেই সিপিআইএম কিন্তু একেবারে সেই রেল লাইনের মতো সমান্তরাল, এটাও আছে এটাও আছে। পার্টি প্লেনামের থেকে ঠিক হয়েছিল কলকাতা পার্টি প্লেনাম, তারপর থেকেও কন্টিনিউয়াস অগ্রাধিকার দিচ্ছে যাতে করে মেয়েদেরকে আরও বেশি করে আনা যায়। সিপিএমে এখন কেউ যাবে না, কারণ সিপিএমের ভাবের ঘরের চুরি আমরা বাংলার জনগণ বহুদিন ধরতে পারিনি, এখন ধরে ফেলে। সমাজের আর 5টা ক্ষেত্রের মতো রাজনীতির ক্ষেত্রেও গভীরভাবে পিতৃতান্ত্রিকতা বিরাজ করছে। সিপিআইএমের সাথে বাকি দলগুলোর তফাৎ কি? আমরা এটা সম্পর্কে ওয়াকিবহাল। আপনি আন্দোলন করবেন যথার্থভাবে ন্যায় বিচারের জন্য, স্পিডি জাস্টিসের জন্য, আরজি করের ক্ষেত্রে, কিন্তু সেখানে রাজনৈতিক স্লোগান উঠলো কেন? এবং তখনই তো দিশাটা ঘুরে গেল, তাদের আন্দোলনটা ফেল করলো। বামেরা তিলোত্তমা ইস্যুতে মহিলাদের সমর্থন আর অন্তর্ভুক্তি সবেতেই ব্যর্থতা মেনে নিয়েছে। এবার এই ব্যর্থতাকে অস্তিত্বের সংকট বলে কে কটাক্ষ করলেন? শশী পাজা, নারী আর শিশু কল্যাণ মন্ত্রী। শাসক দল আর সরকারের কাছে দেখুন মহিলাদের গুরুত্ব যে সব থেকে বেশি, সেটা নিয়ে তো নতুন করে আর বলার কিছু নেই। কারণ মহিলা ভোট ব্যাংকটাই তো এখন তাদের একটা বিরাট বড় শক্তি। সরকারি প্রকল্পেও তাই লক্ষ্মীর ভাণ্ডারটা সবার ওপরে। তিলোত্তমা ইস্যু যেখানে মহিলা সেন্টিমেন্ট জড়িয়ে ছিল, সেখানে কিন্তু অস্তিত্বের সংকট ছিল। সেখানে 6টা উপনির্বাচন তারপরে হলো, হই হই করে সব কটাতে জিতেছে শাসক শিবির। সংকট কি কেটেছে তাতে? দেখুন তারপরেও তিলোত্তমা ইস্যুতেই আজ শশী পাজারা পথে নেমেছেন। অনেকে ভাবতে পারেন যে যুদ্ধ তো জেতা হয়েই গেছিল, সংকট তো কেটেই গেছিল, ওই 6টা 6-6, তাহলে এখন এই যুদ্ধের ময়দানে ফের তারা গেছেন কেন? এটাই আসলে পরবর্তী যুদ্ধ রণকৌশল, এখানেই পরবর্তী যুদ্ধর প্রস্তুতি। দেখুন তিলোত্তমা কাণ্ডের সময় মাইনাসে ছিল তৃণমূল। এই তিলোত্তমা কাণ্ড থতিয়ে যাওয়ার পর জবের থেকে তৃণমূল বুক খুলছে এবং 6-6 হয়ে গেছে, সেই মাইনাসটাকে 0-তে নিয়ে আসতে পেরেছেন তৃণমূল নেতা নেত্রীরা। এবার প্লাসে যাওয়ার জন্য সেই তিলোত্তমা কাণ্ডকেই ব্যবহার করতে চান তারা। কোনো কিছুতে রাজনীতিতে ফেলা যায় না, মানে একবারে ওই 2 ফসলি 3 ফসলি জমি যেরকম বলে না, এরকম রাজনীতিতেও আছে। একবার ভালো কোয়ালিটির চা একবার ঢেলেছেন, চা করে খেয়ে নিয়েছেন, তারপরে সেকেন্ডবার ঢাললে আবার কিন্তু চা একই রকম ফ্লেভারের পাবেন, একটু ভালো হবে হয়তো। দেখুন তিলোত্তমা কাণ্ডের পর অপরাজিতা বিল এনেছিলেন মুখ্যমন্ত্রী, মনে আছে? এবার জনমানসে ভাবমূর্তি উদ্ধার হয়ে যাবে এটা তারা ধরে নিয়েছেন এই 6-6-এর পর। এবার বিলটা এনে, এবং সেই বিলটা এনে বসে না থেকে এভাবে পথে নেমে পজিটিভ ইতিবাচক জায়গায় পৌঁছতে চাইছে তৃণমূল শিবির। রাষ্ট্রপতি সেই বিলে এখনও কেন সই করছেন না, তার প্রতিবাদে মিছিলে নেমেছে মহিলা তৃণমূল।
তার মানে এক চুলো অস্তিত্বের সংকট হয়েছিল যে সেটাকে অগ্রাহ্য করা নয়, বরঞ্চ অস্তিত্বের সংকটটাকে ভিত্তি করে নিজেদের অস্তিত্বটা কতটা জাহির করা যায় তার চেষ্টা করা। মহিলা ভোট ব্যাংকই তো তৃণমূলের অস্তিত্বের অন্যতম ভিত্তি। আসলে সংকটকে যদি অগ্রাহ্য করতে যান না, তার থেকে মহা ভুল, ঐতিহাসিক ভুল আর কিছু হয় না। সম্প্রতি আপনারা দেখছেন আবার চীনের কিছু ভিডিও আর খবর, যেটা নতুন করে বিশ্বকে আতঙ্কিত করেছে। দেখুন, দুটো দিক আছে। কোভিডের আগে যখন চীনের খবর আর ভিডিওগুলো আসতো, তখন কিন্তু লোকে এটা নিয়ে কোনো মাথাই ঘামাতো না। কিন্তু তারপর কি হয়েছিল, কীভাবে সবাই আমরা লকডাউনের মধ্যে চলে গেছিলাম, কীভাবে অসংখ্য প্রাণ গেছিল, আমরা জানি কোভিডের কল্যাণ। এবার তাই সবাই আগে ভাগে আতঙ্কিত হয়ে গেছেন। বেজিং মুখে না বললেও জানা যাচ্ছে যে HMPV নামের একটা ভাইরাস হাজার হাজার মানুষকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, মৃত্যুও ঘটছে। আর তাতেই তো কোভিড আতঙ্কটা ফিরেছে। কোভিড ভাইরাস, করোনা ভাইরাস অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছিল আমাদের সবাইকে। সেই অস্তিত্বের সংকট, লকডাউন, সামাজিক অর্থনৈতিক অচলাবস্থা, কিন্তু ঘরে ঘরে। আর এখন ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর সব কমন সিমটমস। ফলে চীনের ভাইরাস আবার তার মধ্যে দিয়ে আরেকটা অন্যরকম অস্তিত্বের সংকট তৈরি করে দিচ্ছে, ভয় তৈরি করে দিচ্ছে। আমরা কি বলি জানেন, একটা তো বড় আমরা যুদ্ধ জিতেছি, ওই কোভিড পিরিয়ডটাকে পেরিয়ে এসেছি। এই ভাইরাসের নিয়ম কি জানেন তো, আমাদের মধ্যে ইমিউনিটি তৈরি করে দেয়। ফলে পরবর্তী ক্ষেত্রে ভাইরাস অতটা সক্রিয় থাকতে পারে না, শরীরের মধ্যে সক্রিয় হতে পারে না। সেই জন্যই কোভিড ভাইরাস এখনও আছে, আমরা ওরকমভাবে লকডাউনের মধ্যে নেই। তাই আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকুন।